আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনার শিরোনামটা আমার খুব পছন্দ হয়েছে। কোনো সন্দেহ নাই যে যারা শিরোনাম করেন কোনো না কোনো দিক থেকেই তারা করেন, কিন্তু সেটা কখনো কম পছন্দ হয়, কখনো বেশি পছন্দ হয়। আপনার এই শিরোনামটা আমার পছন্দ হয়েছে যে যখন নগরে আগুন লাগে দেবালয়ও নিরাপদ থাকে না, দেবালয়ও পুড়ে যায়। তো যারা মব ভায়োলেন্স সৃষ্টি করেছে, মব ভায়োলেন্স যারা পয়দা করেছে স্রষ্টা, তারা নিজেরা এখন ভয়ে আছে। ওই যে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে না, যে যে ভাত দেওয়ার মুরুদ নাই, কিল দেওয়ার গোসাই। অনেকটাই এরকম হচ্ছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করে আমার দৃষ্টিতে, বা কারো ইশারায় ক্ষমতায় তিনি পেয়ে যান, এই জন্য বললাম তিনি দেশের রাজনীতিবিদ ছিলেন না। কোন রাজনীতিবিদ যখন ক্ষমতায় চলে আসেন তখন সেটা নানাবিধ সংশয়, সন্দেহ, বিভিন্ন বিষয় প্রশ্ন আছে, সেই দিক থেকে এটা আমি বললাম। কারণ তিনি রাজনীতিবিদ না। আমাদের রাজনীতিবিদরা যদি ক্ষমতায় আসতো আমি আরো বেশি খুশি হতাম। সেটা আওয়ামী লীগ থাকুক বা অন্য যে কোনো দল থাকুক, রাজনীতিবিদরা হলেই আমি খুশি হতাম। কারণ যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। ডক্টর ইউনূস যদি এই দেশের অর্থ উপদেষ্টা হিসেবে থাকতেন, হয়তো তিনি আরো ভালো করতে পারতেন। আর আপনি যেটা বলেন ডক্টর ইউনূস আমাদের জন্য কি করেছে, আমি তো দেখি নাই তিনি আমাদের জন্য ভালো কিছু করেছেন। তবে একটা পেয়েছি, এই 48 ঘন্টা হয় নাই, তিনি যে কাজটা করেছেন আমাদের পুরুষদের জন্য একটা ভালো কাজ তিনি করেছেন, যে এখন দ্বিতীয় বিবাহ করতে আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এই একটা কাজ আমি খুঁজে পেলাম। মোটামুটি বাংলাদেশে সাধারণ মানুষের কাছে এটা হাস্যরসে পরিণত হয়েছে, যে মানে আমাদের জামালপুরের লোকজন যেগুলো বলতেছে যে ইউনূস আর কিছু করুক আর না করুক, আমগরে দ্বিতীয় আমগরে হাঙ্গা করার ব্যবস্থা করে দিচ্ছে। উপকারের মধ্যে তো এটাই দেখলাম। আপনি দেখেন, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতেও আপনি বিশ্লেষণ করেন, অর্থাৎ আমি ধরে নেন আমি এখন ডক্টর ইউনূসের কোনো সমালোচনা করব না, আমি ধরে নিলাম যে তার ভালো কাজের কিছু কথা বলবো। আপনি আমাকে বলেন তো, অর্থনীতিতে এগিয়েছেন? এগোননি। দেশের দারিদ্রতা কমিয়েছেন? কমাননি। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন? ঘটাননি। দেশের আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়েছেন? ঘটাতে পারেননি। দেশের মানুষের মনে ভয় ভীতি দূর করতে পেরেছেন? পারেননি। দেশে কি রাজনৈতিক মতভেদ ভুলিয়ে দিতে পেরেছেন? পারেননি। দেশে কি একটি নির্বাচন দিতে পেরেছেন? এখনো পারেননি। তিনি জানি না পারবেন কোথায়। তাহলে আমরা কিভাবে বলবো যে তিনি এই কাজে এগিয়ে গেছেন? হ্যাঁ, তিনি একটা কাজে এগিয়েছেন। সেটা হলো তিনি তার ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মওকুফ করিয়ে নিয়েছেন। ২৯ সাল পর্যন্ত তিনি তার নিজের ব্যবসা বাণিজ্যের খাজনা মওকুফ করিয়ে নিয়েছেন। তিনিও বলেছেন যে আগামী ৫০ বছর ক্ষমতায় থাকবেন। এগুলো তিনি বলেছেন। আমরা তো দেখলাম আগানোর মধ্যে তিনি নিজের কাজটাই এগিয়েছেন। আপনি আমাকে বলেন দেশের ১ ফুট রেল লাইন এগিয়েছে? দেশের ১ ফুট রেলপথ আগায়নি। দেশের ১ ফুট সড়কপথ আগায়নি। দেশের পানিপথ তো কোনো সরকারের সময় আগায় না। এটা শুধু ইউনূসের দায় বা দোষ দিব না। সব সরকারের আমলেই নদীপথ সংকীর্ণ হয়ে আসতেছে, আমরা দেখতেছি। যদিও এটা নদীমাতৃক দেশ, সবচেয়ে বেশি পথ থাকার কথা ছিল নদীপথ। কিন্তু আমাদের চরম ও পরম দুর্ভাগ্য যে কোন সরকারই আমাদের নদীপথ নিয়ে কোনোদিন কাজ করে নাই। সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে কি করেছেন তিনি? আমাদের চলচ্চিত্রে এগিয়েছেন, আমাদের শিল্পে তিনি এগিয়েছেন, সাহিত্যে এগিয়েছেন, সংস্কৃতিতে এগিয়েছেন না, আমাদের চারুকলায় এগিয়েছেন, আমাদের গান, নাচ, যাত্রাপালা। কোথায় তিনি? সুকুমার যে কোনো প্রবৃত্তি তো এখন পিছিয়ে আছে। আমরা তো দেখছি না। এমনকি ওয়াজের বয়ানের যে মৌলবীদের ফিস তাও কমে গেছে। এমনকি মৌলবীর আগে যেখানে ৫ বেলা দাওয়াত খেত, আমি প্রথম বলেছি তাদের দাওয়াত কিন্তু কমে গেছে। সেটা এখন সত্য। আপনারা যে কোনো মৌলবীকে ফোন দিতে পারেন। তাদের দাওয়াত আগের চেয়ে কমে গেছে। তাদের যে আগে ওয়াজের রেট ছিল সেই রেটও কমে গেছে। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। তাহলে কোথায় তিনি এগোলেন? তিনি কি আমাদের ধর্মকে আগে এগিয়ে দিয়েছেন? হিন্দু ধর্মের কথা বাদ দেন। সেই ধর্মের দেশের লোকেরা নির্যাতন। যদি একটা দেশ নিচে নেমে যায় তাহলে তো এটা সব পেশার মানুষকে এফেক্ট করবে। জি প্লিজ জি, জি, আবার বলেন, বুঝতে পারিনি। বললাম যে সব সূচকে যদি একটা দেশ নেমে যায়, অর্থনীতি ডাল হয়ে যায়, তাহলে তো সব পেশার মানুষকে এটা এফেক্টেড করবে। এটাই তো স্বাভাবিক। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এই যে গ্যাসের দাম যে বেড়েছে, ধরেন আপনি ডক্টর ইউনূসের পক্ষে, আমি বিপক্ষে। সেই জন্য কি আমার জন্য কি গ্যাসের দাম বাড়বে, আপনার জন্য কমবে? কমবে না। আপনিও যে দামে কিনবেন আমিও সে দামে কিনবো। অর্থনীতি, একটা দেশের অর্থনীতি হচ্ছে মেরুদণ্ড। যদিও বলা হয় যে জাতির জাতির মেরুদণ্ড নিঃসন্দেহে শিক্ষা, বিদ্যা। কিন্তু দেশের অর্থনীতি যদি ঠিক না থাকে একটা দেশ তো টিকতে পারবে না। আপনি দেখেন অর্থনীতি কোথায় নেমে গেছে। এই দেশে গরিবের হার বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে। এটা তো শুধু যারা আওয়ামী লীগ করে বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের জন্যই শুধু এটা এটা এফেক্ট করবে না। এটা তো তাদের উপরেও পড়বে যারা এখন ক্ষমতায় আছে, তাই না? পুরান ঢাকায় যারা ব্যবসা করে সবই তো আর আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ করলে তো তাদের ব্যবসায় শুধু লস হয় তা না, লস সবারই হবে। তাহলে অর্থনীতি হলো মূল মানদণ্ড। আপনি যেটা সুন্দর একটা কথা বলেছেন যে সম্মানটা অন্তত দিক, তিনি দিতে পারবেন না।
কারণ তিনি নিজের সম্মান নিজের আপনি যদি আপনার সম্মান রাখেন, আমি কি আপনার কাছে আশা করতে পারি আপনি আপনাকে সম্মানিত করবেন? আমি যদি আমাকে সম্মানিত না করতে জানি, আপনি কেন আমার কাছে আশা করবেন যে আপনাকে আমি সম্মানিত করব? প্রশ্নই আসে না। ডক্টর ইউনূস তো নিজের সম্মানই রাখেন নাই। তিনি একজন প্রফেসর, একটা প্রতিষ্ঠান, তিনি সুপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, বিরাজমান তার প্রতিষ্ঠান। আচ্ছা, তার কেন আদম ব্যাপারে লাইসেন্স করতে হবে আমাকে বুঝিয়ে বলেন। আমি আপনাকে দিয়ে উদাহরণ দিই। আমি আপনাকেও চ্যালেঞ্জ করলাম, আপনি কি আদম ব্যাপারে লাইসেন্স করবেন? প্রশ্নই আসে না। আমি জানি ওই লাইসেন্সটা বাংলা দিলেও আপনি নেবেন না। কেন নেবেন না? সেটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, জনগণ জানে। তাহলে একজন অধ্যাপক, একজন প্রফেসর, গ্রামীণ ব্যাংকের মালিক, সর্বে সর্বা, বাংলাদেশের যেভাবেই তিনি ক্ষমতায় আসেন, চলে বলে কৌশলে, এই যে আপনি এখন এডিটর হিসেবে আছেন, আপনার তো একটা অনার আছে, আপনি যেভাবে আসেন। তো ডক্টর ইউনূস যেভাবেই তিনি চলে আসছেন ক্ষমতায় তো এসেছেন। আমি তাকে পছন্দ করি বা না করি, আপনি তাকে পছন্দ করেন বা না করেন, সে তো এখন বাংলাদেশের প্রধান হিসেবে, নির্বাহী হিসেবে প্রতিনিধিত্ব করতেছে, একটা দেশের প্রতিনিধিত্ব করতেছে। চারটিখানি ব্যাপার না, একই সাথে নোবেল লরিয়েট। তিনি কি তার সম্মান তিনি রেখেছেন? কেন তিনি আদম ব্যাপারে লাইসেন্স করতে হবে তার? আমাকে বলেন, বুঝিয়ে বলেন। এর মাধ্যমে তো তিনি তার নিজের প্রতি অবিচার করেছেন। তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ, সারা জীবন দেশের বাইরে থেকেছেন, তার সন্তান দেশের বাইরে, তার স্ত্রীরা দেশের বাইরে, তিনি উন্নত দেশে পড়ালেখা করেছেন। তিনি তো এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা, নারী অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ ভয়েস, ব্যক্তি স্বাধীনতা, এগুলোকে সমুন্নত করার কথা। কই, আমরা তো কোনোভাবেই তাকে দেখলাম না। সবচেয়ে বড় কথা, ধরে নিলাম এই দেশে অর্থনৈতিকভাবে মানুষ কষ্ট থাকলো, অন্তত সম্মানটুকু তো বিদেশে আমাদের তুলে ধরতে পারতেন। তিনি তা পারেননি। আমাদের ঘেঁটি ধরে বিদেশ থেকে বের করে দিচ্ছে, বিভিন্ন দেশে আমাদের ভিসা দেওয়া বন্ধ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি একবার উগান্ডায় যেতে চেয়েছিলাম, উগান্ডা, যে দেশের নাম শুনে আমরা হাসি। আপনি জানেন সেই দেশে আমি যখন অনলাইনে আবেদন করি, তারা পোর্ট এন্ট্রি ছিল, তারা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে উগান্ডার মতো দেশ পোর্ট এন্ট্রি বন্ধ করে দিয়েছে। তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের কথা আমি বাদই রাখলাম, এগুলো সব পোর্ট এন্ট্রি ছিল। আপনাকে যেতে দিচ্ছে না, তার মানে কি আমাদের সম্মান বিদেশে নেই? এমনকি আপনি জানেন সর্বশেষ নেপাল বাংলাদেশের চেয়ে কি ধনী রাষ্ট্র? বাংলাদেশের চেয়ে কি বড় রাষ্ট্র? আমাদের বাজেট তাদের 5 ভাগের 1 ভাগ। তাদের বাজেটের সাথে আমাদের বাজেট পাঁচ গুণ বড়। সেই নেপালের এই মুহূর্তে যিনি নির্বাহী, তিনি কি বলেছেন? বিচারপতি কার্কি, যিনি এখন নেপালের শাসন নির্বাহী ক্ষমতার কি বলেছেন? যে আমি নেপালকে বাংলাদেশ হতে দেব না। কিন্তু কিছুদিন আগে আমরা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে আমি বাংলাদেশ বানাবো, আমি বাংলাদেশ, পাকিস্তানের আদালতে। আপনি পছন্দ করেন আর না করেন শেখ হাসিনাকে, আমি পছন্দ করি বা না করি শেখ হাসিনাকে, শেখ হাসিনার সরকারের আমলে যে পাকিস্তানকে ভেঙে আমরা স্বাধীন হয়েছি, যে পাকিস্তানকে তালাক দিয়ে আমরা আলাদা সংসার করেছি, সেই পাকিস্তানের সংসদে যখন বলেছিল আমি পাকিস্তান বানা দো, সিঙ্গাপুর নেই, পেহলে বাংলাদেশ বানা দো, আমাদের কিন্তু শেখ হাসিনাকে অপছন্দ করলেও আমাদের শির কিন্তু উঁচুতে ছিল। যেমন ডক্টর ইউনূস যদি এখন ভালো কাজও করতো, আমি তাকে পছন্দ করি বা না করি, তিনি যদি আমার দেশকে সমুন্নত করতেন, আমিও প্রাউড ফিল করতাম। তাকে অপছন্দ করলেও, তার সমালোচক হলেও। তিনি কি তা পেরেছেন? এই যে ক্রিকেট খেলা আমি পছন্দ করি না, কিন্তু এই ক্রিকেটে যখন বাংলাদেশ জিতে আমার বুকটা ভরে যায়, আমার খুশিতে চোখে অশ্রু এসে যায় যখন আমি শুনি সাকিব পৃথিবীর সেরা অলরাউন্ডার। আমি খেলা পছন্দ করি না, সত্যি অনেস্টলি বলতেছি, ক্রিকেট খেলা আমার পছন্দ না। তারপরে যখন শুনি সাকিব পৃথিবীর সেরা প্লেয়ার, যখন শুনি যে মুস্তাফিজকে তারা ভারতীয় আদর করে ফিজ বলে ডাকে, ভালোবেসে, তখন আমার মনটা ভরে যায়। আমি খেলা পছন্দ করি না, আবারও বলতে, ক্রিকেট খেলা আমার পছন্দ না। আমার পছন্দ হাডুডু খেলা, দাবা খেলা, আমার পছন্দ ফুটবল খেলা। আমার ক্রিকেট কখনোই কোনো কালে পছন্দের ছিল না, কিন্তু তারপরেও আমি প্রাউড ফিল করতাম আমার দেশ জিতে গেছে। কিন্তু আজকে মানে একটা না একটা সুযোগ তো আপনাকে দিতে হবে আমাকে। আমি কি নিয়ে ডক্টর ইউনূসকে প্রাউড ফিল করবো বলেন? তিনি কত রকম হাস্যকর কাজ করতেছে। তিনি বাংলাদেশের নারীদেরকে কিভাবে অবহেলিত করলেন। নারীর সম্মান আপনি যখন না দিবেন, সেখানে তো সেই দেশ ঠিক থাকবে না। আপনি বৈদিক দর্শনে দেখবেন যে যেখানে নারীর সম্মান আছে সেই দেশ সম্মানিত। আপনি খেয়াল করেন, ভারতেও নারী সম্মানিত নয়। তার জন্য ভারতে পৃথিবীতে যে সম্মান তার পাওয়ার কথা ছিল, এখন সে সম্মান সে পায়নি। আপনি দেখেন ইউরোপে নারী সম্মানিত, আপনি দেখেন নারী আমেরিকার সম্মানিত, আপনি দেখেন নারী অস্ট্রেলিয়ার সম্মানিত। তাই তারা সম্মানিত সারা পৃথিবীতে।
বৈদিক দর্শনের মত ছিল নারীকে সম্মান দিতে হবে, তাহলেই তারা সম্মানিত হবে। এমনকি রাজার কাজ হচ্ছে নারীর সম্মান রক্ষা করা। কিন্তু আমরা এখন বাংলাদেশে কি দেখলাম, যে দ্বিতীয় হাঙ্গা করতে প্রথম বইয়ের অনুমতি লাগবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা হতে পারে? তা আপনি, যেটা আমি বললাম যে ভাত দেওয়ার ভাতা নয় কিল দেওয়ার গোসাই ডক্টর ইউনূস সেই রকম। তাকে নিয়ে অহংকার করার আর তিনি যে সম্মান আমরা তার কাছে আশা করতেছি, যেটা লিখেছেন, বিশ্ব দরবারে আমাদের ছোট করে ফেলেছে, আমাদের সেনাবাহিনীকে ছোট করে ফেলেছে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি মিনিমাম ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। প্রতিদিন সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। গত 2 দিনেও নাকি 2 জনকে মেরে ফেলা হয়েছে সংখ্যালঘু। এর আগে আমরা দেখলাম 2 জনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। তো এই যে দেশের ভাবমূর্তি ধ্বংস করে দিল। ক্রিকেটকে নিয়ে দেখেন কি তর্ক বিতর্ক হচ্ছে, যে ক্রিকেট খেলা আমাদের পরিচিতি এনে দিয়েছিল সারা পৃথিবীতে, সেই ক্রিকেটকে নিয়েও বিতর্কিত করা হচ্ছে। পরিচিতি কোথায় এনে দিচ্ছে? আমাদের দেয়নি। আপনি দেখেন বাংলাদেশে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে দেয় না। এটা কি দেশে আমাদের, বিদেশে কি আমাদের সম্মান বয়ে এনেছে? ডক্টর ইউনূস বিদেশে গিয়েছেন, তাকে ওই দেশের চাপরাশিও স্বাগত জানায় নাই। আমি আহত হয়েছি, আপনি বিশ্বাস করেন। আমি তার বাংলাদেশের সবচেয়ে বড় কঠোর সমালোচক যারা ডক্টর ইউনূস এবং ইউনূস সরকারের, আমি তাদের অন্যতম। কিন্তু বিশ্বাস করেন, যেদিন ডক্টর ইউনূসকে একটা চাপরাশি ইতালিতে ওয়েলকাম জানায় না, বা বিদেশে গেলে তাকে ওয়েলকাম জানায় না, আমেরিকায় গেলে ওয়েলকাম জানায় না, আমি কষ্ট পাই। কারণ আফটার অল তিনি যখন যান, পতাকাটা থাকে বাংলাদেশের। আমরা যখন দেখি ডক্টর ইউনূস যখন কোনো শাসকের পাশে বসে, তার পাশে বাংলাদেশের পতাকা থাকে না, তখন আমার মাথাটা হেট হয়ে যায়। কিন্তু তার কারণে যদি দেশটা উন্নত উপর দিকে যেত, আমাদের দেশকে ভালোবাসতো, মানুষ শ্রদ্ধা করতো, আমি তাকে পছন্দ করি আর না করি, মনের ভিতর থেকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি তার প্রতি আসতো। যেমন 24-এর 5ই আগস্টে শেখ হাসিনার পতন ঘটানোর পরে এখন মানুষ মনে করতেছে যে আগেই ভালো ছিলাম। কেন এটা আসতেছে? তারা তো আগে ভালো ছিল না, ভালো থাকলে তো এই সরকারের পতন ঘটাইতো না। কিন্তু কেন বলতেছে আগেই ভালো ছিলাম? এই সরকারের তুলনায় এই সরকার এত খারাপ কাজ করেছে যে এই সরকার এবং তার সহযোগী যত শক্তি, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমার ভাবির ছেলেদের দল, বৈষম্য বিরোধী হোক, তাদের সকলের প্রতি মানুষ অসন্তুষ্ট। তাই বলতেছে যে আগেই ভালো ছিলাম। আমি বলি নাই কিন্তু আগে ভালো ছিলাম, আমি মনে করি আগেও খারাপ ছিলাম, কিন্তু এখন আরো বেশি খারাপ আছি, সেটা আমি বলি। আমি কিন্তু কখনোই বলি না আগেই ভালো ছিলাম। আবারও বলতেছি প্রিয় দর্শক, এবং আপনাকেও বলতেছি এডিটর সাহেব, আমি আগেও খারাপ ছিলাম, এখন আরো বেশি খারাপ আছি। আমি বলতে এখানে আমরা, সেই দৃষ্টিতে, সেই জন্যই মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম। তো ডক্টর ইউনূস এটা খুব খারাপ কাজ করেছেন। তার সামনে একটা যথেষ্ট সুবর্ণ সুযোগ, না শুধু তার সামনে এত সুযোগ এসেছিল যে এই দেশের মানুষ বলতো, ডক্টর যিনি সেটা তার ভাড়াটিয়াদের বলিয়েছেন বা তিনি নিজে বলেছেন যে মানুষ আমাকে 50 বছর চায়। তিনি যদি সত্যিই ভালো কাজ করতেন, এই দেশের মানুষ অন্তত তাকে আজীবন ক্ষমতায় চাইত। কিন্তু এখন কিন্তু মানুষ ইয়ানাফসি করতেছে যে কখন আপদটা বিদায় হয়, কখন এই উপদেশটা, আপনারা যাকে উপদেশটা বলেন, আমি তাকে মহা উপদেশটা বলি, কখন এই মহা উপদেশটা বিদায় হয়। না আছে দেশের শান্তি, এত সোজা কথা, না দিবে পেটে ভাত, তার উপর আবার পিঠে কিল। এটা তো বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। না আছে দেশে সম্মান, না আছে বিদেশে সম্মান, এটা তার কখনোই উচিত হয়নি। যেভাবে তিনি, এই যে দেখেন বাংলাদেশে সংবাদপত্র, এই দেখেন প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো আমার পছন্দের পত্রিকা না, কিন্তু সেই পত্রিকা আগুন জ্বালিয়ে দিয়েছে, আমরা তো নিন্দা জানিয়েছি। এটা কি ভালো হয়েছে? এটা তো দেশে ভাবমূর্তি আসসালামু আলাইকুম হয়েছে। এখন বলবেন রাহমাতুল্লাহি ওয়া এটার জন্য বারাকাতুহু। তাই তো ডক্টর সম্মানিত ডক্টর দর্শক, ইউনূস। রাজনীতির যে সংস্কৃতিতে একটা জটিলতা, কথা আছে, যার অর্থ হলো অস্থিরতা এবং শব্দ, যে যে নীরবতাই সম্মতি এবং লাভ গত করে। 17 মাস এটা ধরে কিন্তু এখানে সংস্কৃত যে থেকে আসছে, 4000 বছর আগে লেখা। সুর, তাল, লয় বেদেনা এবং ছন্দ উপনিষদে পড়েছিল চলে মনে নেই আসছিল, যে নীরবতাই জনাব সম্মতি লাভ তারেক করে। রহমান সাহেবের ডক্টর বাংলাদেশে ইউনূস যখন ফেরার নীরব পর ছিলেন পত্রিকা ভাঙার সবকিছু সময়, ডক্টর অনেকের ইউনূস জন্য যখন নীরব বুমেরাং থাকেন, হয়ে গেছে। এই দীপু দাসকে চালিয়ে পুড়িয়ে অনেকে মারার সময় ডক্টর ইউনূস খামোশ যখন হয়ে নীরব গেছেন, থাকেন, মানে চুপচাপ হয়ে বঙ্গবন্ধুর গেছেন। ভাষণ 7ই মার্চের অনেকে ভাষণ পাঠ্য বই থেকে নতুন বাদ করে দেওয়া, তার মানে এগুলো তিনি ভাবতে শুরু সম্মতি দিয়েছেন। করেছেন, তার আমলে একটু ঘটেছে। অনেকে নতুন এই করে যে শুরু মব করার সন্ত্রাস কথা ঘটতেছে, ভাবছেন, এটা কি ভালো দেশের জন্য? অনেকে আমরা আগে কপাল দেখেছি পুড়েছে, তার আমলে কি হয়েছে, আমরা শুনতাম আগে আবার মবের মূল্য, অনেকের উত্থান আমরা এখন পতন মবের মূল্য। শুরু ডক্টর হয়ে ইউনূস গেছে। দেশকে বানিয়েছেন মবের কিন্তু মূল্য, এই যে এবং বিদেশে আমাদের একটা বানিয়ে পরিবর্তন ফেলেছেন। জনাব তারেক রহমান পাকিস্তান সাহেব তো বাংলাদেশে আফগানিস্তান আসার হয়ে পর, গেছে, আর ডক্টর এটা ইউনূসই কি পথে বাকি। সাস্টেইন করবে, অর্থাৎ এটা কি আমাদের স্থায়ী জামাতের নেতা, হবে? এভাবে কি চলতে আমাদের থাকবে? দেশের আর এবং একটা দল যারা স্বাধীনতা যেটা বিরোধী ছিল, বিএনপির মুক্তিযুদ্ধ উত্থান, বিরোধী ছিল, সেই জামাতের নেতা বিএনপির বলেছেন জোয়ার, যে বিএনপির আমরা সরকার তারা নাকি গঠনের মধ্যপ্রাচ্য থেকে প্রক্রিয়া, আমাদের জাকাত এনে খাওয়াবে, মানে জাকাত জনাব তারেক দিয়েছে। রহমান মানে সাহেবের কোনোভাবেই আমাদের শান্তি প্রধানমন্ত্রী নেই, মানে হওয়ার যে বহির্বিশ্বে আমাদের আওয়াজ, বুক রাখার আর জায়গা থাকলো না। এবং তাকে কেন্দ্র সর্বশেষ করে যে এই যে রেওয়াজ কার্কিজি চলছে, বলেছেন যে আমরা নেপালকে মহড়া বাংলাদেশ চলছে, হতে দিব না।
কিভাবে এবং তার প্রতি যেভাবে দলে দলে বিদেশের মানুষ মাটিতে আনুগত্য জানাচ্ছে, আমাদের মুখ উজ্জ্বল করবে, সোহবত যখন জানাচ্ছেন, কার কি বায়াত কথা গ্রহণ বলে করছেন, থাকে না, তার এটা হাত আমাদের জন্য স্পর্শ দুর্ভাগ্য। করার জন্য মানুষ আমাদের পাগল আমরা হয়ে যারা যাচ্ছেন। দেশকে ভালোবাসি তাদের বড় বড় মধ্যে মানুষ জি, যারা কখনো যখন নগরে আগুন লাগে তার দিকে দেবালয় তাকাতেন না, এতটা না কুচু, নিরাপদ থাকে না, মানে বাংলাদেশে তারা দেবালয় উপরে যায়। অবস্থা দৃষ্টি মনে তো হচ্ছিল যারা মব যে ভায়োলেন্স সৃষ্টি ভুলো করেছে, কর্মে মব তারা ভায়োলেন্স যারা জন্মগ্রহণ পয়দা করেছেন। করেছে স্রষ্টা, তারা তাদের নিজেরা আসলে এখন জন্মগ্রহণ ভয়ে করা আছে, উচিত গানম্যান ছিল লাগবে কেন? Why? আমেরিকাতে, আপনি গানম্যান নিয়ে ইংল্যান্ডে, আমার কাছে ভোট চাইতে আসবেন? সেখানকার আপনি গানম্যান নিয়ে রাজকীয় আমার বাড়ির পরিবারে চাকরের কাছে, এইরকম আমার একটা বাড়ির কাজের লোকের অবস্থা কাছে যে ভোট ভুলো চাইতে কর্মে আসবেন? তারা যে কোনো আপনি কারণে গানম্যান নিয়ে এসে এই তামাক বাংলাদেশে ব্যবসায়িক এসে পার্টনারের কাছে বঙ্গমায়ের ভোট সন্তান চাইবেন? আপনি হয়েছেন। গানম্যান তো নিয়ে এই গার্মেন্টস গর্বিত শ্রমিকের কাছে বেতন মানুষগুলো চাইতে যাবেন? আপনি তারা গানম্যান সেই গত নিয়ে 20-30 মসজিদ বছর ইমামের যাবৎ কাছে যে গিয়ে গর্ব খোদার কাছে দেখিয়ে গিয়ে ভোট আসছে, চাইবেন? সেই গর্বের আপনি গানম্যান নিয়ে গিয়ে রীতিমতো একটা বারে গিয়ে মদের বারে একেবারে গিয়ে ভোট চাইবেন? আপনি গানম্যান সর্বনাশ নিয়ে গিয়ে একটা ঘটেছে। রিকশার কাছে ভোট চাইবেন? এবং সেই আমরা গর্ব বাংলাদেশের থেকে চরিত্র দেখি না। তারা বরং আমরা দেখেছি যাকে বলা হয় যখন নির্বাচনের পতিত ঘোষণা হতে হতে আসলো, হতে হতে অন্তত এখন ওই 2.5 মাস জনাব 3 মাস তারেক তফসিল রহমান ঘোষণা সাহেবের করার কাছে 15 দিন আগে এতটা থেকে নির্বাচনের অবনত দিন মস্তকে, পর্যন্ত এতটা বাংলাদেশের যাকে জনগণ বলা শান্তিতে হয় ঘুমাইতে পারত। আনুগত্য নিয়ে, এর সাক্ষী আপনি, এর সাক্ষী আমি। আমরা এতটা দেখেছি। প্রেমময়তা নিয়ে তারা আত্মসমর্পণ প্রার্থীদের করেছেন, আমরা দেখতাম যে ল্যাটকা দিয়ে এটি গিয়ে দেখার ঘরের মতো উঠানে দৃশ্য। কাদামাটির দেখলে মধ্যে বসে পড়বে, মন ভরে যায়, এসব হৃদয় বানায় জুড়ে ধরবে। যায়, চক্ষু গার্মেন্ট শীতল হয়ে যায়। প্রোটোকল থাকলে তো এটা সম্ভব না। এবং মাঝে এটাই মাঝে ভাবতে বাংলাদেশের ইচ্ছে সৌন্দর্য, করে যে নির্বাচনের সৌন্দর্য। বিচিত্র, এটা কি ধ্বংস বিচিত্র করে দিল। ছিল মানে কাজ। মানে এই যে বাংলাদেশের আলেকজান্ডার যে নির্বাচনের যে বক্তব্য একটা দিয়ে ঈদের গেছেন আমেজ, এই পূজার আমেজ, ভারতবর্ষকে দেখে, মহাসমারোহের আমেজ, এখন যদি এটাকে ধ্বংস করে দিল। আলেকজান্ডার এই দৃশ্য দেখতেন, অন্তত তিনি নির্বাচনে সেই আমরা বিচিত্র গানম্যান দেখতে সেলুকাস চাই না। এই কারণ শব্দটি বাংলাদেশটা তো উচ্চারণ এরকম করতে ছিল না। পারতেন না, তাকে নতুন এই করে বাংলাদেশে এই মানে গানম্যান দিয়ে বলতে হতো জামাত নিজে গানম্যান নিয়ে যে প্রমাণ করে দিল আরে কিসের সব যে সেলুকাস ছেলুকাস তারা বাদ দাও নিজেরাও এই সমস্ত নিরাপদ না। কিছু, কেন নিরাপদ না? কিসের সেলুকাস, প্রাণেই বাঁচে কারণ না। এই তারা দৃশ্য এমন কিছু দেখে এখন আমার ঘটিয়েছে, মরে যেতে ইচ্ছা এমন কিছু করতেছে। ঘটতে দিয়েছে, প্রাণেই বাঁচবো তারা এখন কিনা নিজেরাই এটাই হলো ভয় পেয়ে সন্দেহ, যায়। সেটাই হলো পরের আপনি কোনোদিন ব্যাপার, দেখেছেন আগের আপনার ব্যাপার। বয়সে এলোমেলো সব বাংলাদেশে কেউ কথাবার্তা তিনি গানম্যান বলা নিয়ে ঘুরতেছে শুরু করে নির্বাচনের দিতেন সময়? আলেকজান্ডার। কখনোই দেখি নাই। তো যাই হোক, যেটা এবং বলছিলাম, এটা আমরা দেখতে চাইও না। আমাদের গত গানম্যান 17 নিয়ে মাসে আপনি যেটা বললেন, রাজনীতি ফিরে আসবে মানে ফেসিবাদ তো ফিরে জামাতের আসছে। বিরাট প্রভাব এক ছিল, ফেসিবাদ তাদের প্রতিপত্তি মাথায় ছিল। যদি আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে জামাতের থাকে, এ টিম, বি টিম, এরা সি তখন টিম, ডি মহাফেসিবাদ। টিম আপনি এখন বিভিন্ন কথা বলতে জায়গাতে পারবেন বিভিন্ন সেক্টরে সংবাদপত্রের তারা স্বাধীন কোন বিভক্ত হয়ে আমলে বাংলাদেশের পত্রিকা অফিস আগুন তারা দিয়েছে? যেখানে প্রয়োজন মনে কোন করেছে আমলে সেই গিয়ে কারো জায়গাতেই বাড়ি তাদের প্রকাশ্যে আধিপত্য ঘোষণা তারা দিয়ে বিস্তার করছে। বুলডোজার দিয়ে গিয়ে ভেঙে ফেলেছে? এবং এর ফলে কোন কি হলো আমলে বলেছে যে যে আমরা খুব অল্প ক্যান্টনমেন্ট ভেঙে সংখ্যক দিবে? কোন আমলে ভোটার, পুলিশ অল্প বলেছে সংখ্যক যে আমরা ভয়ে, সমর্থক আমরা বা মবের ভয়ে রাস্তায় অল্প বের হই না? কোন সংখ্যক আমলে বলেছে? কর্মী থাকা ফ্যাসিজম তো সত্ত্বেও এখনই চলতেছে। আর কোনোদিন তারা না দেশের একটা হ্যাঁ ভোটে বৃহত্তম কোনোদিন রাজনৈতিক দল ফ্যাসিবাদ ঠেকাতে পারবেন? ফ্যাসিবাদ আওয়ামী ঠেকাতে লীগ গেলে আপনাকে সংবিধানকে তাদেরকে দেশ শক্ত ছাড়া করতে হবে। করেছে, মাঠ ফ্যাসিবাদকে ছাড়া ঠেকাতে গেলে করেছে, আপনাকে বাক বাড়ি স্বাধীনতা, ছাড়া করেছে। গণতন্ত্র এটা এবং বাক ফার্স্ট। স্বাধীনতা, মানুষের এটা স্বাধীনতা, বিএনপি করেনি। সংবাদপত্রের স্বাধীনতা জামাত, নিশ্চিত করতে হবে। এনসিপি, তাহলে না ফ্যাসিবাদ। তাদের মত, ফ্যাসিবাদে তাদের আপনার হামলা ভয়, ভোটে যাবে তাদের কোনোদিন কৌশল বন্ধ এখানে হবে? শেখ নিয়ামক হাসিনা তো ভূমিকা পালন এই যে করেছে। এই বিএনপির অবস্থা অভ্যুত্থান হলো যে ঠেকানোর বিএনপি জন্য যা তো গেল পেটে তত্ত্বাবধায়ক ধরল না, সরকার অর্থাৎ যাতে তারা না মামলা আসে, দিয়েছে, সংবিধানে মোকদ্দমা বাতিল করে দিয়েছে, দিয়েছে। তাতে কি ঠেকানো গেছে? তারপরে 32 নম্বর চায় নাই। ভাঙার যে অভিযোগ আর সেটা আর তাদের আমার উপর ভাতিজারা, আপতিত এদের আমি হয়েছে। ভাবির ছেলে বলি, আমার এবং ভাতিজারা, ভবিষ্যতে এরা আওয়ামী তো লীগের যে হাস্যকর কথা বলছে। প্রতিহিংসা, সেই যে তারা প্রতিহিংসার নির্বাচনে যাবে তীর না, আবার হ্যাঁ ভোট চায়। অন্য মানে কারো দিকে তারা যায়নি, এটা বিএনপির দিকে আদা খাবো গিয়েছে। না, আদার বিএনপির ঝোল কতটুকু খাবো, করেছে বিষয়টা না এরকম। করেছে এটা সেকেন্ডারি তারা বিষয়। হাস্যকর ব্যাপার। এখন ডক্টর আওয়ামী ইউনূস, লীগের যারা আচ্ছা, লোকজন ডক্টর রয়েছে ইউনূস তারা ইন্টারিম বিএনপিকে গভর্নমেন্টের তাদের কথা বলছে। জাতশত্রু মনে করছে যে মরে সে গেলে কেন এদের সঙ্গে হ্যাঁ বা না ভোটে একত্রে পক্ষ নিতে রাজনীতি হবে? করা যাবে দিনেশ না। পোস্ট দিয়েছেন। তো তার এই যে ভেরিফাইড পোস্টে একটি GOV গভর্নমেন্ট থেকে বলা কৌশল, হয়েছে যে আপনারা জামাতি হার কৌশল, পক্ষে ভোট দেন। কেন বলবে গভর্নমেন্ট? ম্যাটিকুলাস ডিজাইন, এই সকল পশ্চিমের এরা তো আমেরিকার কারো সেই পক্ষে না। ম্যাটিকুলাস আমি ডিজাইন আর আপনি সব ভোট মিলিয়ে দিতেছি। এই সমাজে এখানে তো ডিভাইড ডক্টর ইউনূস জাজ, অ্যান্ড রেফারি। পলিসি, এই তিনি দর্শকও না। রুলে দর্শকও যে দর্শকের তারা হক এই আছে। নিয়মে তারা কার যে পক্ষে কার রাজনীতি বিপক্ষে করে যারা আসছেন, হাততালি সেই দেওয়ার বা না দেওয়ার, রাজনীতির শীষ দেওয়ার বা না একটা দেওয়ার। ধারাবাহিকতা ডক্টর ছিল ইউনূসের গত তো 17 একজন মাসে, এবং রেফারির সেই সেই সুযোগ আছে? ধারাবাহিকতা অল অন নাই। সাডেন খামোশ ডক্টর হয়ে ইউনূস গেছে কিভাবে তিনি হ্যাঁ হ্যাঁ তারেক কথা রহমান বলবেন? সাহেবের আবার আমার ভাবির আগমনের ছেলেরা পর। আবার বলতেছে ভালো কথা, তারা নির্বাচনে যাবে না, কিন্তু এই যে হ্যাঁ তারেক ভোটে রহমান যাবে। সাহেব আসার পর আর হ্যাঁ ভোট দিলেই ফেসিবাদ মানে আসবে। আমরা হ্যাঁ ভোট যারা, দিলে তারা আমরা ক্ষমতা ঠিক থাকতে পারবে। শেখ হাসিনা তো আমি ভোটাভুটি নিজে করে বলবো না ক্ষমতায় যে আসছে। আমি একক, 6 মাসের আমরা মধ্যে অনেকেই পতন ঘটেছে। বলার চেষ্টা আওয়ামী লীগ তো করেছিলাম 15 ফেব্রুয়ারি, বিএনপি তো 15 জামাতের ফেব্রুয়ারি নির্বাচন রাজনীতি করছে। শেষ, কতদিন শিবিরের টিকে নামগন্ধ থাকবে না, তো ভোটের সাথে এগুলো নির্বাচনে সম্পর্ক আছে? একটি যার সাথে সিটও পাবে না। জনগণের সম্পৃক্ততা নাই, ওখানে কি কিন্তু লেখা আছে? জগন্নাথ 4টা বিশ্ববিদ্যালয়ের নাকি ছাত্র 5টা আমি সংসদ জানি না ওখানে নির্বাচনে কি লেখা তাদের আছে। যে আমি জানি নিরঙ্কুশ না। আমি যে বিজয়ের একজন পর সমালোচক, সচেতন ব্যক্তি, সাধারণ সবাই জনগণ জানে ওখানে কি লেখা বলার আছে, চেষ্টা হ্যাঁ ভোট করছে বা না যে ভোট। কোথায় গেল এগুলো তো তারেক একটা রহমান সাহেবের মানে ম্যাজিক। বোকামি বা শিশু আর সুলভ
এই আমার সময়টি ভাবির ছেলেরা যেটা বললো যদি যে জগন্নাথ আদা খাবে আদা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা আদা ঝোল হয়, খাবে আদা খাবে না, ভোট করবে না কিন্তু হ্যাঁ ভোটে হ্যাঁ জায়গায় ভোট দেন, এটা তাদের শিশু সুলভ। তারা যেমন তাদের পার্টির নাম ন্যাশনাল চিলড্রেন পার্টি বলে কেউ কেউ, তারা শিশু সুলভ আচরণ, এরা তো রাজনীতিবিদ না, তাই এই ধরনের কথা বলেছে আমি মনে করি। আর এটা করে হ্যাঁ বা না ভোটে কোনোদিনই